জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পিছনে কি আন্তর্জাতিক চাপ ছিল? সেনাবাহিনী বা অন্য কোনো পক্ষকে কোনো বিদেশি দেশ বা সংস্থা চাপ দিয়েছিল? এর মধ্যে এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের দেয়া বক্তব্যের বিরোধিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কিন্তু আমাদের অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু নতুন ও চমকপ্রদ তথ্য, দেশি বিদেশি মেটিকুলাস ডিজাইনের নতুন তথ্য। আমাদের অনুসন্ধান বলছে শুধু জাতিসংঘ নয়, 14টি বিদেশি দূতাবাস একসাথে কাজ করেছিল জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনে। ওই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে কূটনীতিকদের হারিয়ে যাওয়া সংগঠন টুইস্টে গ্রুপের পুনর্জন্ম হয়েছিল। আমাদের অনুসন্ধানে আরো উঠে এসেছে ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ বাংলাদেশকে কঠিন ভাষায় বার্তা দিয়েছিল। এটা আমাদের কথা নয়, খোদ ডক্টর ইউনূস তার বিবৃতিতেই জানিয়েছিলেন। সাথে বিশ্বের 140 জন বিশিষ্ট ব্যক্তিও জাতিসংঘের উপর চাপ প্রয়োগ করেছিল, ছিল বিদেশি রাজনীতিবিদও। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দর্শক, শুরু করব যেটুকু আপনারা এরই মধ্যে জানেন তা দিয়ে। তারপর তুলে ধরবো আমাদের অনুসন্ধানে উঠে আসা নতুন তথ্যগুলো, যেখানে আমরা ধীরে ধীরে দেখব কিভাবে জাতিসংঘ ছাড়াও বিশ্বের 14 জন রাষ্ট্রদূত এবং আরো অনেকে জড়িয়ে পড়েছিল, কি ছিল তাদের ভূমিকা জুলাই আন্দোলনে। ফলকার তুর্ক, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, ইতিমধ্যে তার একটি বক্তব্য বাংলাদেশে বেশ সাড়া ফেলে দিয়েছে, কারণ বিবিসির হাটটক অনুষ্ঠানে তিনি একটি তথ্য বোমা ফাটিয়েছিলেন। সঞ্চালক স্টিফেন সাকার ফলকার তুর্কের কাছে প্রশ্ন রেখেছিলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ মেনে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। জাতিসংঘ যে ক্ষমতা দেখাতে পারে সেটার প্রমাণ দেওয়ার জন্য ফলকার তুর্ক বাংলাদেশের জুলাই আন্দোলনের উদাহরণ টেনেছিলেন। তিনি যা বলেছিলেন তার অর্থ হলো বাংলাদেশের জুলাই আন্দোলনে জাতিসংঘের ভূমিকা নিয়ে আন্দোলনকারীদের অনেক প্রত্যাশা ছিল। বিনিময়ে জাতিসংঘ কি করেছিল? ফলকার তুর্ক বলেছেন, আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী পাঠানোর দেশ থাকতে পারবে না। ফলকার তুর্ক ওই সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন, এই হুমকির পর পরিবর্তন দেখা গেছে। ফলকার তুর্কের এমন মন্তব্য বাংলাদেশে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। প্রতিক্রিয়া এসেছে বাংলাদেশ সেনাবাহিনী থেকেও। 10 মার্চ আইএসপিআর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এমন কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নাই। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। দর্শক, বাংলাদেশের জুলাই আন্দোলনের সংগঠিত হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দলের রিপোর্ট প্রকাশিত হয়েছিল 12 ফেব্রুয়ারি। সে রিপোর্টের 38 নম্বর পৃষ্ঠায় 137 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের পরিণতি কি হতে পারে সেটি বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষকে জুলাই আন্দোলন চলাকালে জানানো হয়েছিল, যার কারণে বাংলাদেশের সেনা সদস্যরা জুলাই আন্দোলনে গুলি চালায়নি বলে মন্তব্য করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে। তার প্রমাণ হিসেবে 2024 সালের 29 জুলাই জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিং এ যে তথ্য তুলে ধরা হয়েছিল তার রেফারেন্স টানা হয়েছে। দর্শক, জুলাই আন্দোলনে কি শুধু জাতিসংঘ চাপ প্রয়োগ করেছিল, নাকি আরো বিদেশি শক্তি আছে যারা জুলাই আন্দোলন ইস্যুতে তখনকার আওয়ামী লীগ সরকারের উপর চাপ প্রয়োগ করেছিল? সেই আন্দোলনে আওয়ামী লীগের শাসনের পতনের পিছনে আন্তর্জাতিক চাপ থাকা না থাকার প্রশ্নে এরই মধ্যে নানা আলোচনা হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। আমরা বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়েছি। আমাদের অনুসন্ধানে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। আমাদের অনুসন্ধান বলছে জাতিসংঘ ছাড়াও আরো অনেক বিদেশি শক্তি আছে যারা মেটিকুলাস ডিজাইনে কাজ করেছে। তারও আগে গুরুত্বপূর্ণ তথ্য হলো ডক্টর ইউনূসের সাথে জাতিসংঘের সম্পর্ক। দর্শক, ডক্টর ইউনূস নিজেই তার একটি লেখায় দাবি করেছেন, ওনার দাবির কারণে জাতিসংঘ বাংলাদেশ সরকারকে জুলাইয়ে কড়া ভাষায় বার্তা দিয়েছিল। আমরা জানতে পেরেছি 21 জুলাই ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান ইউনূস সেন্টার থেকে
বিশ্ব নেতা ও জাতিসংঘের কাছে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে ডক্টর ইউনূস বাংলাদেশে আন্দোলনকারীদের উপর দমন ও সহিংসতা বন্ধের জন্য জাতিসংঘকে আইনের মধ্যে সবকিছু করার আহ্বান জানিয়েছিলেন। দর্শক, 25শে জুলাই জাতিসংঘের দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সে বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের 18 জন বিশেষজ্ঞ যত দ্রুত সম্ভব বাংলাদেশ সরকারকে সহিংসতার পথ থেকে সরে আসতে বলেছে। ওই দিনই ডক্টর ইউনূস জাতিসংঘ মানবাধিকার পরিষদের এই বিবৃতির সপক্ষে বক্তব্য উপস্থাপন করেছিলেন। দর্শক, সেখানে তিনি দাবি করেছেন ডক্টর ইউনূসের আবেদনে সাড়া দিয়ে একটি কঠোর ভাষায় জাতিসংঘের মানবাধিকার কমিশন এমন বিবৃতি দিয়েছে। এরপর 26শে জুলাই ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে ডক্টর ইউনূসের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে তিনি নিরপরাধ মানুষকে খুন করা ও আন্দোলনকারীদের দমনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে দায়ী করেছিলেন। তিনি সাক্ষাৎকারে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর সহযোগিতাও চেয়েছিলেন। এর আগ পর্যন্ত দেশি বা বিদেশি কোনো ব্যক্তি বা সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীকে দায়ী করেনি। এবার যাই আরো বিদেশি শক্তি কারা ছিল সেটি জানতে। তবে জুলাই আন্দোলনে বিদেশি শক্তিগুলোর কার কি ভূমিকা ছিল তা জানতে একটু পেছনের ইতিহাস যেতে হবে। কোটা সংস্কার আন্দোলন থামানোর জন্য 2024 সালের 15 জুলাই থেকে আইন শৃঙ্খলা বাহিনীগুলো বল প্রয়োগ করা শুরু করেছিল। 19 জুলাই থেকে সংঘর্ষের ব্যাপকতা বাড়লে তখন সরকার মধ্যরাত থেকে কারফিউ জারি করেছিল, নামিয়েছিল সেনাবাহিনী। আমাদের অনুসন্ধান বলছে মূলত 19 জুলাইয়ের পর থেকে আন্তর্জাতিক অনেকগুলো শক্তি একযোগে এবং বিচ্ছিন্নভাবে জুলাই আন্দোলন ইস্যুতে সংশ্লিষ্ট হওয়ার প্রমাণ আমরা পেয়েছি। বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও মিশনের প্রতিনিধিরা সরকারের কাছে তাদের উদ্বেগের কথা জানিয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে 21শে জুলাই 80 জনের বেশি বিদেশি কূটনীতিককে ব্রিফ করা হয়। সূত্রগুলো বলছে, ওই ব্রিফিং এ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ কূটনীতিকদের একটি ভিডিও দেখিয়েছিলেন। সে ভিডিও সম্পর্কে সরাসরি দ্বিমত পোষণ করেছিলেন তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। এই ব্রিফিং এর পর থেকে 14 জন বিদেশি রাষ্ট্রদূত ও মিশনের কর্তা ব্যক্তিরা আন্দোলনকারীদের পক্ষে কাজ করা শুরু করেন। প্রথমে তারা কড়া ভাষায় একটি চিঠি দেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। চিঠিতে স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইউ দূতাবাস। দর্শক, এখানে আমাদের অনুসন্ধানে একটি চমকপ্রদ তথ্য আছে। 14টি দেশের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে চিঠিটি দিয়েছিল 23শে জুলাই, অথচ হাসান মাহমুদ অজ্ঞাত এক কারণে সেই চিঠি নিজের কাছে রেখে দিয়েছিলেন 4 দিন। সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছিল 4 দিন পর। এর চেয়ে চমকপ্রদ তথ্য আছে, সেটি হলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে ওই 14 রাষ্ট্রদূতের একত্রিত হওয়ার অতীত ইতিহাস আছে এবং তাদের গ্রুপের একটি নামও আছে, সেটি হলো টুইস্ট গ্রুপ। 2005 সালে বিএনপি সরকারের শেষ দিকে গঠিত হয়েছিল কূটনীতিকদের এই দল টুইস্ট গ্রুপ। তখন ছিল 16টি দেশ ও মিশনের দূতাবাস। 2005 সালে 28শে সেপ্টেম্বর bdnews24.com প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, বিএনপি সরকারের কড়া আপত্তি ছিল তখন কূটনীতিকদের এই টুইস্ট গ্রুপ নিয়ে। এই গ্রুপে ছিল 16টি দেশ ও মিশনের প্রতিনিধি। উইকিলিক্সের আর্কাইভ থেকে পাওয়া 2টি মেল থেকে আমরা জানতে পেরেছি 111 সরকারের সময় এই টুইস্ট গ্রুপের ভূমিকা ছিল ওপেন সিক্রেট। সরকার সেনাবাহিনীর উপর চাপ প্রয়োগ করত এই গ্রুপটি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই টুইস্ট গ্রুপ প্রায় মরে গিয়েছিল। আমাদের অনুসন্ধান বলছে 2019 সালে ঢাকায় নিয়োগ পান ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারসন ডিকসন। ঢাকায় আসার পরই এই ব্রিটিশ কূটনীতিক টুইস্ট গ্রুপকে পুনরুজ্জীবিত করার কাজ শুরু করেছিলেন। 2022 সালে ডিকসন দৈনিক মানবজমিনকে একটি সাক্ষাৎকার দেন, যেখানে তিনি সরাসরি বলেন টুইস্ট গ্রুপকে সক্রিয় করার কথা। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন 2007 সালের জরুরি আমল থেকে ঢাকায় দায়িত্ব পালন করা বিদেশি কূটনীতিকরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিয়মিত বৈঠকে বসতেন। 1990, 1996 ও 2001 সালে তারা ভূমিকা রাখলেও 2014 ও 2018 সালের নির্বাচনে
তেমনটি ঘটেনি, তবে টুয়েস্টে গ্রুপের মতো একটি গ্রুপ গঠনের চেষ্টা চলছে। দর্শক, আমাদের অনুসন্ধান বলছে জুলাই আন্দোলনের সময় যে 14 রাষ্ট্রদূত ও মিশন প্রধান কাজ করেছিলেন তারা ছিলেন এই টুয়েস্টে গ্রুপের সদস্য। দর্শক, একদিকে জাতিসংঘের চাপ, আরেকদিকে 14 রাষ্ট্রদূতের চিঠি, দুয়ে মিলিয়ে পরিস্থিতি তখন আওয়ামী লীগের হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। 23শে জুলাই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। সে সময় দেশের 27 জেলায় তখন 57,000 সেনা সদস্য নিয়োগ করেছিল সরকার, কিন্তু তারা কেউ গুলি না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কারফিউ জারি করার সিদ্ধান্তের পর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, দেখা মাত্র গুলি বা সাইড অ্যান্ড শুটের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে চরম আপত্তি জানায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র, যদিও আমরা কাগজে কলমে দেখা মাত্র গুলির নির্দেশের কোনো তথ্য পাইনি। পরে অবশ্য ওবায়দুল কাদের নিজেই এ ধরনের নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছিলেন। তবে ওবায়দুল কাদেরের ওই ঘোষণার পরই যুক্তরাষ্ট্র 24শে জুলাই ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল 4 বা সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ঘোষণা করেছিল। পরদিন পিটার হাস বাংলাদেশ ছেড়ে চলে যান। সক্রিয় হন ফলকার তুর্ক। শেখ হাসিনাকে একটি চিঠি দেন, যেখানে লেখেন, বাংলাদেশের তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যার জবাব দেওয়া হয় 29শে জুলাই। মজার বিষয় হলো, এই চিঠিটিও হাসান মাহমুদের দপ্তরে পড়েছিল 3 দিন, তারপর পাঠানো হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তরে। দর্শক, শুধু জাতিসংঘ এবং বিদেশি কূটনীতিকদের টুইস্টে গ্রুপ নয়, আরো অনেকের সম্পৃক্ততার প্রমাণ আমরা পেয়েছি। জুলাই আন্দোলন চলাকালে ব্রিটিশ পার্লামেন্ট বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার দাবি তুলেন 2 বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম ও ডক্টর রূপা হক। প্রথমে আলোচনা হয় 22শে জুলাই, কিন্তু সে আলোচনায় তেমন সাড়া না পেয়ে পরের বার আলোচনা হয় 25শে জুলাই। রূপা হক বাংলাদেশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে বিবৃতি দিতে বলেছিলেন। 25শে জুলাই বিশ্বের 150 বিশিষ্টজন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ককে বাংলাদেশের পরিস্থিতিতে পদক্ষেপ নিতে চিঠি দেন। 31শে জুলাই জাতিসংঘের পক্ষে ঘোষণা করা হয় বাংলাদেশে মানবিক সংকট চলছে। জাতিসংঘের এমন মন্তব্যের পর ঢাকা ছাড়েন অনেক বিদেশি। মেটিকুলাস ডিজাইনে বিদেশিদের সবশেষ ব্রেকটি টুকেছিল ইউরোপিয়ান ইউ থেকে একটি ঘোষণা এসেছিল জুলাইয়ের একেবারে শেষ দিকে। সংস্থাটি বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। এই ঘোষণা ছিল তখনকার আওয়ামী লীগ সরকারের জন্য চরম আঘাত, কারণ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো ইউ। 27 দেশের এ জোট বাংলাদেশকে বিপুল অর্থ সহায়তা করে থাকে। 2024 সালের সেপ্টেম্বর মাসে প্রথম দফায় এ আলোচনা শুরু হওয়ার কথা ছিল। ইউর বিদেশ নীতির প্রধান জোসেফ বোরেল তখন বলেছিলেন, বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা, বিশেষ করে বাংলাদেশের দেখা মাত্র গুলির নির্দেশ সংস্থাটিকে ভাবিয়ে তুলেছে। যদিও রয়টার্স তখন বলেছিল, বাংলাদেশ সরকার কোনো দেখা মাত্র গুলি চালানোর বিষয়টি অস্বীকার করেছিল। ইউরোপীয় ইউনিয়নের এই বিবৃতির পরই ইউনুস সেন্টার থেকে নতুন বিবৃতি দেওয়া হয়, যেখানে বলা হয়, অধ্যাপক ইউনুস যখন বাংলাদেশে আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও নতুন নির্বাচনের প্রয়োজনীয়তা সম্পর্কে ক্রমবর্ধমানভাবে কথা বলছেন, তখন সরকার তার নিজের তৈরি করা আরো খারাপ সংকটে নিজেকে ঘিরে ফেলেছে। দর্শক, খেয়াল করে দেখুন, ডক্টর ইউনুস তখন নতুন নির্বাচন চেয়েছিলেন। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে বিদেশিদের দৌড়ঝাঁপ বা ভূমিকা রাখার ইতিহাস নতুন নয়। বিষয়টি এমন নয় যে তারা 2024-এর জুলাই আন্দোলনে শুধু সক্রিয় ছিলেন। আমাদের অনুসন্ধান বলছে 1990 সালের গণ আন্দোলনের সময় থেকে শুরু করে এবং পরে নির্বাচন কেন্দ্রিক সমঝোতার নামে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিভিন্ন সময় আগ বাড়িয়ে কথা বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে। কখনো কখনো তারা নিজেদের সমস্যার সমাধানের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ তার এক লেখায় বলেছেন, 2024 সালের মতো 2007 সালেও রাজনৈতিক পট পরিবর্তনে জাতিসংঘের কথা মতো চলার জন্য শান্তিরক্ষা মিশনের ভয় দেখিয়েছিল সংস্থাটি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, 1996 সালের 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করার পর তখনকার ক্ষমতাসীন বিএনপির উপর চাপ প্রয়োগ করেছিল কূটনীতিকরা। তখন বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক সমঝোতার চেষ্টা করেন ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মেরিল। এরপর 2007 এবং 2013 সালে
আরো 2বার বিদেশিদের দৌড়ঝাঁপ দেখা গিয়েছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে। 2023 সালের মে মাসে প্রকাশিত ডয়েচে ভেলে বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর রাজনীতির প্রধান আলোচনা ছিল কূটনীতি। তখন রাজনৈতিক দলগুলো দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ সম্পর্কে যেমন কৌতূহলী ছিলেন, তেমনি দূতাবাসগুলো এর প্রভাব সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন। ডয়েচে ভেলের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর অনানুষ্ঠানিক যোগাযোগ যেমন বাড়ছিল, তেমনি দূতাবাসগুলো রাজনৈতিক নেতা ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ বাড়িয়েছিল। সরাসরি ও অনলাইন দুইভাবে এই যোগাযোগ বাড়ছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালা বদলের জন্য বিদেশিদের কাছে ধর্ণা দেওয়ার বিষয়টি যেমন অজানা থাকে, তেমনি অনেক সময় রাজনৈতিক দলের কিছু নেতার সাথে বিদেশিদের গোপন আপাত ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।